ওই যে প্রবীণ ওই যে পরম পাকা, চক্ষু কর্ণ দুইটি ডানায় ঢাকা, ঝিমায় যেন চিত্রপটে আঁকা, অন্ধকারের বদ্ধ করা খাঁচায়, আইরে জীবন্ত আইরে আমার কাঁচা। অর্থ হলো যে পুরনো যারা আছে তাদের চোখ কানগুলি ডানায় ঢেকে গেছে, তারা নতুন কিছু শুনতে চায় না, জানতে চায় না, বুঝতে চায় না। ওবায়দুল কাদেরের মতো ক্যারেক্টার যদি হইতো তাহলে প্রথমেই এসেই তো 50টা গালি দিতেন, নতুন নতুন গালি আবিষ্কার করে দিতেন, তারপরে ঝুলাইতেন, এটা করতেন। এখনও তো উনি বলেন যে আমাকে 2বার বলছে চুবাতে, কত সুন্দর করে বলে, মানে ওই রকম ভাবে বলে না। আমাদের পতিত স্বৈরাচার হাসিনার মতো যদি বলতেন তাহলে কত নোংরা ভাষায় বলতে পারতেন না। নির্বাচনের প্রক্রিয়ার মাধ্যমে আমাদের সরকার গঠন করা উচিত, এরকম চাবে। কিন্তু ওই যে যারা ক্ষমতা হারাইছে তারাও চাবে যে কোনো না কোনোভাবে এই সরকার যেন কোনো ভালো কাজ কিছু না করতে পারে, না আগাতে পারে। সমন্বয়হীনতার কথা বলছিলেন সরকারের ভেতরে বাইরে, নানা বিষয় নিয়ে যে বিষয়গুলো তিনি বললেন, পুলিশের কথাও বলেছেন, সবাই আইনের আওতায় আসছে না, এটিও তার একটি অভিযোগ। আপনার কি মনে হয়? ধন্যবাদ। অ্যাকচুয়ালি তো আমরা এটা নিয়ে অনেকবারই কথা বলেছি, অনেক অ্যানালাইসিস আমরা শুনেছি। এর আগেও বলেছি বা ভাইয়েরও বললেন, এই দেশটা 16 বছর একটা মানে ডাস্টবিনের ভাগার হয়ে গেছে। এই ভাগারগুলিকে প্রথমত পরিষ্কার করতে হবে, তারপরে ভাগারগুলিকে দুর্গন্ধ আছে সেইগুলিকে ঘষা মাজা করতে হবে, তারপরে সেইখানে ভালো সুগন্ধ ছড়াইতে হবে, এরপরে আপনি আর কিছু স্টোরেজ করতে পারেন। এখন আমাদের অবস্থাটা এরকমই হয়েছে যে রবি ঠাকুরের বিখ্যাত একটা কবিতা আছে, সেটা হলো ওই যে প্রবীণ ওই যে পরম পাকা, চক্ষু কর্ণ দুইটি ডানায় ঢাকা, ঝিমায় যেন চিত্রপটে আঁকা, অন্ধকারের বদ্ধ করা খাঁচায়, আইরে জীবন্ত আইরে আমার কাঁচা। অর্থ হলো যে পুরনো যারা আছে তাদের চোখ কানগুলি ডানায় ঢেকে গেছে, তারা নতুন কিছু শুনতে চায় না, জানতে চায় না, বুঝতে চায় না। যার জন্য বলছি যে তরুণরা এগিয়ে আসো। আমাদের দেশের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে একেবারেই তরুণদের ঠিকভাবে চলার মতো বা অভিজ্ঞতা বা তাদেরকে সামনে নেবার মতো বুদ্ধি বিবেচনা এইগুলিকে বন্ধ করে রেখেছিল গত 16-17 বছরে। যে ওরা যে কিছু অভিজ্ঞতা পাবে, চলে আসবে, সেই রকমও পরিস্থিতি ছিল না। আপনি দেখেন যে প্রশাসন হইতে আরম্ভ করে সরকারি যেই অর্গানাইজেশনে বলেন সেটাই ছিল দলীয়করণ। সবচেয়ে বেশি ছিল পুলিশ, পুলিশদেরকে ব্যবহার করত নিজের দলীয় ক্যাডারদের মতো। এই ক্যাডাররা আপনি দেখেছেন হেলমেট বাহিনী, তারা আর্মস নিয়ে যেত, জ্যাকেট পরে যেত, পাশে পুলিশ থাকতো, তারা নির্বিচারে গুলি করত, মানুষ মারত, কিন্তু পুলিশ শুধু দেখতেন, কিচ্ছু বলতেন না। আবার ওই পুলিশরাও সিভিল ড্রেসে যে গুলি করছেন। মনে আছে যে একটা সময় আপনার নয়াপল্টনে এক আনসার, সে স্যান্ডেল পরে জার্সি পরে, আর্জেন্টিনার জার্সি পরে গুলি করতে করতে গিয়েছিলেন। সেও তারপরে বলা হয়েছে যে সে পুলিশের লোক, সে হলো আনসার বাহিনীর লোক। তো এইরকম সর্বক্ষেত্রে যেখানে বিশৃঙ্খল অনিয়ম হয়েছে, ডাকাতি, খুন খারাপি, যত কিছু আছে, নষ্টামি ভণ্ডামের, সেইগুলি ছিল সরকারের ছত্রছায়ায়। আপনি যার জন্য এগুলিকে ইনভলভ করা যে ছিল, রাতারাতি পরিবর্তন আপনি পাবেন না। তারপরে যেটা সায়ন্ত ভাইও বললেন যে পুরানো যারা আছেন, এই যে রাজনীতিবিদ কয়েকজন আছেন, আপনি সায়ন্ত ভাইটা আমরা অবশ্যই মানি, কিন্তু আনবেন টাকাকে, যাকে আনবেন অন্তত নিরপেক্ষ ব্যক্তি, যে যারা গত স্বৈরাচারের সময়ে বিভিন্ন কথা বলছেন, তারা নিজেরাও তো কথা বলতে পারেন নাই। ইউনূস সাহেবের মতো লোক সারা পৃথিবীব্যাপী এত সম্মানিত, তারে আপনি 6 তলায় 7 তলায় উঠাই দিলেন, লিফট ছাড়া জোর করে উঠাই দিলেন। এটা কি কোনো ভদ্র দেশে, সভ্য দেশও হইতে পারে নাকি? তারপরে তো উনি আমাদের মতো দেশের যে রাজনীতির চরিত্র, এই রাজনীতির চরিত্র হইলে তো উনি ওবায়দুল কাদেরের মতো ক্যারেক্টার যদি হইতো তাহলে প্রথমেই এসেই তো 50টা গালি দিতেন, নতুন নতুন গালি আবিষ্কার করে দিতেন, তারপরে ঝুলাইতেন, এটা করতেন। এখনও তো উনি বলেন যে আমাকে 2বার বলছে চুবাতে, কত সুন্দর করে বলে, মানে ওই রকম ভাবে বলে না। আমাদের পতিত স্বৈরাচার হাসিনার মতো যদি বলতেন তাহলে কত নোংরা ভাষায় বলতে পারতেন না। এখন এইগুলি আমাদের ভিতরে তৈরি হয় নাই যেইভাবে ওইখানে তৈরি হয়েছে। যার জন্য আমরা মনে করি
যে আপনি অযোগ্য ব্যক্তিদের কিভাবে চাকরি দিয়েছেন, পুলিশ বাহিনীতে ঢুকিয়েছেন, সেইখানে ছাত্রলীগের ক্যাডারদের ঢুকিয়েছেন, তাদের যোগ্যতা ছিল না, জোর করে ঢুকেছেন। ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গাতে আমি চিনি, পজিশনের কথা বললাম না, বাদ দিলাম, আমার কাছে দরবার আসছে যে সেইখানে পজিশন দিবার মতো। পরিষ্কার এইভাবে যদি বলি তাহলে এর আগে মাকসুদ কামাল সাহেব ছিলেন, উনি আমার সাথে এনডিসি করে ন্যাশনাল ডিফেন্স কলেজে একটা কোর্স করেছিলেন। উনি আমাকে রিকোয়েস্ট করছেন, জানোয়ার ভাই আপনি তো আপনার এলাকার মানুষ পাওয়ারফুল, আপনি যদি বলেন আমি ভিসি হয়ে যাই, ঢাকা ইউনিভার্সিটির ভিসি, আমি ভিসি হইলে তো আপনারই বন্ধু আমি হইলাম। তা আমি চিন্তা করলাম যে ওইখানেও এই পলিটিক্যালি পাওয়ারে একজন ভিসি হইতে পারেন। ঢাকা ইউনিভার্সিটিতে টিচার হয়েছেন, হ্যাঁ তাই তো ছিল, মানে টিচার হয়েছে, সেটাও হয়েছে বিভিন্ন আওয়ামী লীগের কোটায়। অযোগ্য মানে ছেলেপেলেরা ওইখানে ইউনিভার্সিটির টিচার হয়ে গেছেন। তাই আপনি একজন শিক্ষক এরকম হইলে, সর্বোচ্চ লেভেলের যেই ইউনিভার্সিটি একটা দেশের বিদ্যাপীঠ, সেইখানের যদি চিফ হন, প্রত্যেকটা জায়গায় আপনার এই রকম যদি থাকে, দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া, তাহলে এইভাবে কিভাবে করবেন? ওই যে বললাম যে আপনার ইমাম সাহেব, বিখ্যাত একজন নাম করা ইমাম, একজন মুসল্লি লোক, রমজান আসলেই তার টেলিভিশনে দেখা যায় চমৎকার চমৎকার বিশ্লেষণ কথা বলা। উনি বলছেন যে শেখ হাসিনা হলো জান্নাতি মহিলা, উনি জান্নাতে যাবেন। জান্নাতে যাবার জন্য সে এই কথা বলে ইসলামিক ফাউন্ডেশনে নাকি ডিজি হবার জন্য তার তৎপরতা ছিল। তাই বুঝেন যে ধর্মটাও ভণ্ডামির কত জায়গায় নিয়ে গেছে। সংস্কার প্রক্রিয়া এটা দীর্ঘায়িত হওয়ার কোনো শঙ্কা আছে কিনা, যেটি সায়ন্ত ভাই বলছিলেন যে প্রধান উপদেষ্টা নিজেও ভয়েস অফ আমেরিকার সাথে সাক্ষাৎকারে বলেছেন যে ধন্যবাদ। সময় একটা বিষয় একটা আছে যে কিছু তার দেখি আভাস, কিছু পাই অনুমানে, কিছু তার বুঝি না বা। তে আমরা জনগণ, সাধারণ জনগণ, এই জনগণ পণ্ডিতের ব্যাপারগুলিকে আমরা অতটা মার প্যাঁচ বুঝি না। এটা ঠিক যে দীর্ঘ 16 বছর 17 বছরের বেশি একটা বাংলাদেশের বড় রাজনৈতিক দল বিএনপি, তারা ক্ষমতার বাইরে এবং তারা সুস্থ ধারা রাজনীতিতেও ফিরতে পারে নাই। একটা সুস্থ ধারা রাজনীতি, আমি ক্ষমতার বাইরে থাকলাম কিন্তু আমার বলার কথা, আমার জনগণের বিষয়গুলিকে সামনে তুলে ধরা, সেইগুলি থেকে তারা বঞ্চিত ছিল। শুধু বঞ্চিত ছিল না, তাদের উপরে স্টিম রোলার চালাতে হয়েছে, তাদের লোকজনকে গুম খুন করে জেল জুলুম করে বিভিন্ন রকম ভাব ধরছে। কিন্তু গত 2টি বছরে কিছু আলামত দেখা গেছে যে এই দলটা জনগণের এখনো ভীষণ একটা আস্থার জায়গা। তো আস্থার জায়গাটা যখন তারা যেইভাবে হোক পরিবর্তন হলো, ছাত্র জনতার কল্যাণে পরিবর্তন হলো, বিএনপি চাবে যে আমরা যত তাড়াতাড়ি পারি সেইগুলিকে নির্বাচনের প্রক্রিয়ার মাধ্যমে আমাদের সরকার গঠন করা উচিত, এরকম চাবে। কিন্তু ওই যে যারা ক্ষমতা হারাইছে তারাও চাবে যে কোনো না কোনোভাবে এই সরকার যেন কোনো ভালো কাজ কিছু না করতে পারে, না আগাতে পারে, ভালো একটা অর্জন দিয়ে আমাদেরকে ঢেকে না দিতে পারে, এই রকম তারাও চাচ্ছে। যার জন্য আবার এই সরকার তো অর্গানাইজড না, এই সরকার এক একজনে বিখ্যাত ব্যক্তি, যার যার ক্ষেত্রে সে বিখ্যাত ব্যক্তি। কিন্তু বিখ্যাত ব্যক্তিদের তো দেশ কখনো রাজনীতি চলে না, তারা আমলা হইতে সুযোগ আছে। আমলারা একটা দায়িত্ব দিল, একটা সেক্টর নিয়ে কথা বলল, সে লেখাপড়া করলো, নোট দিল, সিস্টেমের মধ্যে থেকে একটা ডিসিশন দিয়ে দিল। এই রকম আমাদের এখানে যারা আছে তারা সব একটাও রাজনীতিবিদ না, সব হলো আমলা লেভেলের বুদ্ধিজীবী তারা। তো এই বুদ্ধিজীবীরা তখন হোঁচট খেয়ে যায় এই জনতার কাছে বা এই চাওয়ার কাছে। তা এখন আপনি দেখেন তো যে তারা এখন যে অবস্থা আছে, বিভিন্ন জনে সমালোচনা করছে, এই সমালোচনা তাদেরকে যদি উঠে আপনি কাকে বসাবেন? এমন একটা টিম তৈরি করেন যে এদেরকে দিয়ে বসানো যায়, এদেরকে বসাতে পারবে না। কিন্তু আমাকে অপেক্ষা করতে হবে তাদের নির্বাচন পর্যন্ত, নির্বাচনটা দিয়ে তারা যাবে। কিন্তু নির্বাচনের আগে যে সমস্ত পদ্ধতিগুলি তারা নিচ্ছেন, এটা একবার পরিবর্তন, এটা হচ্ছে ওইটা হচ্ছে, বিভিন্ন চাপে থাকছে, সংস্কার না করে কোনো পরিবর্তন এই দেশে টিকবে না। যদি সংস্কার করে দিতে পারে তাহলে এই পদ্ধতিটা চলে যাবে, সাবলীলভাবে চলে যাবে, দেশের মানুষ মেনে নেবে।